আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পিরিয়ডিক প্রপার্টিজ এর শেষ ক্লাস করতে যাচ্ছি, পার্ট 3। তো দেরি না করে ক্লাস শুরু করে দিই। ডি ব্লক মৌল থেকে আমরা কন্টিনিউ করব। তো ডি ব্লক মৌলের আমার জেনারেল ইলেকট্রন বিন্যাস হবে n-1 ডি 1 থেকে 10, মানে 1 থেকে 10টা ইলেকট্রন থাকবে ডি অরবিটালে, এন্ড ns 1 to 2। তো আমার ডি ব্লক মৌলে কি কি মৌল আছে আমি যদি খেয়াল করি, আমার আছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কোবাল্ট কোবাল্ট নিকেল, কপার অ্যান্ড জিঙ্ক। তো ধাতুগুলার মেল্টিং পয়েন্ট থাকে, মেল্টিং পয়েন্ট এমপি। মেল্টিং পয়েন্ট কি হবে? এগুলো তো ধাতু, তো এগুলার ধাতব বন্ধন যত বেশি হবে, মেল্টিং পয়েন্টও তত বেশি হবে। এখন ধাতব বন্ধন কিসের উপর নির্ভর করে? ধাতব বন্ধন নির্ভর করে আমার মুক্ত ইলেকট্রনের উপর। মুক্ত ইলেকট্রনের উপর মুক্ত ইলেকট্রন। তো এই ভিত্তিতে আমরা যদি মেল্টিং পয়েন্ট দেখতে চাই, আমরা এখানে যদি মেল্টিং পয়েন্ট ধরি এন্ড এখানে যদি আমরা পর্যায় সারণীটা ধরি, তাহলে কিরকম আসে? আমার এরকম একটা গ্রাফ আসে। তো এইখানে আমার স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 3d1 4s2। টাইটেন, তো এখানে কয়টা মুক্ত ইলেকট্রন আছে? এখানে আছে একটা মুক্ত ইলেকট্রন, 3d1 এর যেটা। টাইটেনিয়ামের 3d2 4s2, এখানেও কয়টা? এখানে দুইটা। ভ্যানাডিয়ামের অনেক বেশি, 3d3 4s2, এখানে কয়টা আছে? এখানে তিনটা আছে, তাই এটার মেল্টিং পয়েন্ট অনেক বেশি। এন্ড ক্রোমিয়ামে কয়টা থাকবে? 3d5 4s1, ক্রোমিয়ামে আছে একটা। এগেইন আমি যদি ম্যাঙ্গানিজ ধরি, ম্যাঙ্গানিজে 3d5 4s2, এখানে আছে শূন্য সংখ্যক মুক্ত ইলেকট্রন। এবং আয়রনে আছে 3d6 4s2, এখানে আছে চারটা চারটা মুক্ত ইলেকট্রন আছে আমার। এন্ড মানে সর্বশেষ কক্ষপথ যেটা, সেটার মধ্যে। এন্ড এইখানে, আচ্ছা, তোমার এখানে মুক্ত ইলেকট্রন 5টা হওয়ার কথা ছিল, কিন্তু আমি লিখলাম 0। সেটা কেন? আগে এটা আমি বুঝাই নিই। তো এটার একটা কারণ হচ্ছে গিয়া, আমার এই ইলেকট্রন যে বিন্যাসটা, এটা অনেক স্থিতিশীল একটা ইলেকট্রন বিন্যাস। অনেক স্থিতিশীল, অনেক স্টেবল। তো এত স্টেবল হওয়ার কারণে এটার হচ্ছে ধাতব বন্ধন তেমন তৈরি হয় না, তাই এটার ধাতব বন্ধনটা অনেক কম। তো নেক্সটে আসি। আমার এখান থেকে একটা কমতে থাকবে কেন? 3d7 4s2, এখানে আছে তিনটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে শূন্যটা। কেন? এখানে 3d10 4s0, 4s0 না, সরি, 4s2। তো এখান থেকে আমরা মেল্টিং পয়েন্ট গুলা পেয়ে একটা সারি পেয়ে গেলাম। তো এখানে মেল্টিং পয়েন্ট কার কোনটার থেকে কোনটা বেশি আমরা ইজিলি জানতে পারতেছি। এবার আসো অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কি? অবস্থান্তর মৌলে ডি ব্লকের যে স্টেবল আয়ন গুলো আছে, সেগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাস এরকম আসবে, 1 থেকে 9। তো এই হিসাবে আমরা কি কি দেখতে পাই? আমাদের ক্যান্ডিয়াম, তারপর জিঙ্ক, ইট্রিয়াম এন্ড ক্যাডমিয়াম, এগুলা আমার হচ্ছে গিয়া অবস্থান্তর মৌল হবে না। কেন? কারণ স্ক্যান্ডিয়াম 2+ যদি আমরা বের করতে চাই, স্ক্যান্ডিয়াম কি আসে? 3d1 and 4s2। তো স্ক্যান্ডিয়াম 3+, তো এখানে হচ্ছে গিয়ে ডি অরবিটালটা ফাঁকা থাকে না। আবার জিঙ্ক 2+ও থাকে না। জিঙ্ক 2+এ 1 থেকে 9 না, এটা d3d10 হয়ে যায়, এন্ড 4s0। তো এরকম ভাবে হচ্ছে গিয়ে আমার যেই এগু এই যে এই মৌলগুলা হচ্ছে আমার। আর আরেকটা কথা, মৌল অবস্থান্তর অবস্থান্তর হয় আয়ন না। এটা আমি এনবি।
এটা একটু মনে রাখা দরকার যে মৌল অবস্থান্তর হবে, আয়ন হবে না। তো তোমাদের যদি এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, যে ধরো এরকম একটা কোয়েশ্চেন লিখলো যে কোনটি অবস্থান্তর নয়, কোনটি অবস্থান্তর নয়, এন্ড অপশনে কি থাকলো, স্ক্যান্ডিয়াম, তারপর ক্যান্ডিয়াম 3+, তারপর থাকলো হচ্ছে গিয়া ফেরাস, এন্ড থাকলো হচ্ছে গিয়া ফেরিক 2+। তো কোনটা অ্যান্সার হবে? আমার অ্যান্সার হবে ক্যান্ডিয়াম। ক্যান্ডিয়াম অ্যান্সার কেন হবে? আমার এইখানে D1 অ্যান্ড 4s, 3D1, 3D1 4s2 আছে। এন্ড আমি আগেও বলছি যে মৌল অবস্থান্তর হয়, আয়ন না। আয়নটা কি হয়? আয়ন হচ্ছে গিয়া আমার D0 3D0 থাকে, এন্ড 4s0 থাকে, 4s0। তো এখানে হচ্ছে গিয়া আমার যে স্টেবল আয়ন অলওয়েজ আমার D1 থেকে 9, মানে অপূর্ণ সংখ্যক থাকতে হবে, খালিও থাকা যাবে না আবার পূর্ণও থাকা যাবে না। তাই হচ্ছে আমার এখান দিয়া এই শুধু মৌলটাই অবস্থান্তর মৌল হবে, আয়নকে আমরা অবস্থান্তর বলতে পারবো না, আয়ন হিসেবে কোনো অবস্থান্তর আসবে না। আয়নটা হচ্ছে একটা শর্ত। তো আমরা অবস্থান্তর মৌলের কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখব। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য। তো সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হবে? একটা হচ্ছে গিয়ে জটিল আয়ন গঠন করে, জটিল আয়ন গঠন করে। সেকেন্ডে আমার থাকবে হচ্ছে গিয়ে রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে। থার্ডে আমার হবে চৌম্বকত্ব প্রকাশ করে, চৌম্বকত্ব ধর্ম, চৌম্বকত্ব ধর্ম প্রকাশটা সুন্দর হয়নি, প্রকাশ করে। ফোর্থ হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। এন্ড ফাইভে হচ্ছে আমার প্রভাবক রূপে ক্রিয়া করে। তো এই সাধারণ যে অংশগুলো, এগুলোর ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি। কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ। তো জটিল যৌগ কিভাবে তৈরি হয়? একটা অবস্থান্তর মৌল, একটা অবস্থান্তর মৌল আর একটা লিগেন্ড মিলে জটিল যৌগ তৈরি হয়। লিগেন্ড। তো লিগেন্ড কি? লিগেন্ড হচ্ছে গিয়া, লিগেন্ড লিগেন্ড হচ্ছে যারা ইলেকট্রন জোড় শেয়ার করে সন্নিবেশ বন্ধন তৈরি করে, যারা ইলেকট্রন জোড় জোড় শেয়ার করে, ইলেকট্রন জোড় শেয়ার করে সন্নিবেশ বন্ধন তৈরি করে, সন্নিবেশ বন্ধন তৈরি করে। তো সন্নিবেশ বন্ধন কি? সন্নিবেশ বন্ধন হচ্ছে জাস্ট একজনে ইলেকট্রন শেয়ার করবে, জাস্ট একজনে ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে। মানে নর্মাল সমযোজী বন্ধনে কি দেখা যায় যে দুই সাইড থেকে একটা একটা করে ইলেকট্রন আসে, কিন্তু এখানে সেটা না, এখানে একজনই করবে। তো লিগেন্ড থেকে আমরা যদি এটা দেখি যে NH3, এভাবে না দেখে, আমি যদি একটু নিচে দেখাই,
NH3 অ্যামোনিয়ার সাথে যদি একটা প্রোটনের সন্নিবেশ বন্ধন তৈরি হয়, তখন সেটা কি হবে? সেটা হবে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন। একইভাবে এখন আমি যদি একটা পানির দুইটা আমার মুক্তজোড়ী ইলেকট্রন আছে, একটার সাথে একটার সাথে আমার সন্নিবেশ বন্ধন তৈরি হলো প্রোটনের, তখন সেটা কি হবে? আমার হাইড্রোনিয়াম আয়ন হবে। এখন হাইড্রোনিয়াম আয়ন আছে, ধরো আমাদের এরকম কোন একটা যৌগ থাকলো H4O2+। এটার নাম কি? এটার নাম কিছুই না, কারণ এটার নাম আমরা জানি না কি হবে। এটা কেন তৈরি হয় না? এটা তৈরি হয় না, বাস্তবে এটা তৈরি হওয়া সম্ভব না। এটা তৈরি হওয়া কেন সম্ভব না? আমরা দেখি, যখন একটা হাইড্রোনিয়াম আয়ন আসে, হাইড্রোনিয়াম আয়নের সাথে একটা মুক্তজোড় আছে, মুক্তজোড়টা যদি আমার কোন একটা প্রোটনকে সন্নিবেশ বন্ধন তৈরি করতে যায়, তাহলে এখানে একটা রিপালশন আসে। আর রিপালশনটা একটা ভালো লেভেলের রিপালশন। এই রিপালশনের কারণে এইখানে কিছুই তৈরি হবে না, এন্ড H4O+ এটাও তৈরি হওয়া সম্ভব না। ওকে, তো এখন আমরা নেক্সট পেজে যাই। তো নেক্সট পেজে লিগ্যান্ড লিগ্যান্ড কয় ধরনের হইতে পারে? তো ইলেকট্রন পেয়ারের ভিত্তিতে এন্ড ইলেকট্রন পেয়ার এন্ড স্ট্রেংথের ভিত্তিতে আমরা লিগ্যান্ডকে ভাগ করতে যদি চাই, তাহলে কিরকম আসে? ইলেকট্রন পেয়ারের ভিত্তিতে আসে দুই ধরনের লিগ্যান্ড আসে, একটা হচ্ছে গিয়া মনোডেন্টিক, আর একটা হচ্ছে গিয়া পলিডেন্টিক। এন্ড স্ট্রেংথের ভিত্তিতে আসে হচ্ছে গিয়া স্ট্রং, আর একটা আসে হচ্ছে গিয়া উইক। তো মনোডেন্টিক কি? এটা এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে, এক জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করে, ইলেকট্রন পেয়ার শেয়ার করে। আর এটা কত জোড়া? একাধিক জোড়া। স্ট্রং লিগেন্ড কোনগুলো, উইক লিগেন্ড কোনগুলো, এটা নিয়ে আমরা পরে আসি। তো আমার যে মনোডেন্টিক লিগেন্ড গুলা, মনোডেন্টিক লিগেন্ড মনোডেন্টিক লিগেন্ড গুলোর মধ্যে কি কি থাকতে পারে? আমার থাকতে পারে অ্যামোনিয়া, তারপর আমার যে কোনো রকমের হ্যালাইড, তারপর এখানে হ্যালাইডে তিন জোড়া আছে, কিন্তু তাও এক জোড়া শেয়ার করবে, দুই জোড়া করবে না। পানি কেন করবে না? এটার অ্যান্সার ঠিক একদম পানি পানি যেমন করে না, ওইটার কারণে। আরেকটা আছে হচ্ছে গিয়া হাইড্রোক্সিল এন্ড NO2, NO থায়ানো, CN। এই হচ্ছে আমার মনোডেন্টিক। এন্ড পলিডেন্টিক এর গুলোর মধ্যে কি কি আছে? পলিডেন্টিক পলিডেন্টিক লিগেন্ড গুলোর মধ্যে আমার আছে হচ্ছে গিয়া ইথিলিন, বেশি না, ফেমাস গুলো লিখবো। ইথিলিন ডাইএমিন। ইথিলিন ডাইএমিন দেখতে কিরকম? আমার CH2, CH2, এই সাইডে হচ্ছে গিয়া NH2, এইখানেও হচ্ছে গিয়া NH2। তো এটা একটা ডাইডেন্টিক লিগেন্ড। এন্ড আরেকটা হচ্ছে গিয়া আমার EDTA or EDTA4+। EDTA4+। তো ইডিটি এর মিনিং কি? ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটেট। ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটেট। তো ইথিলিন আগে লিখি, এই হলো গিয়ে আমার ইথিলিন CH2CH2। ডাইএমিন, এই হচ্ছে আমার ডাইএমিন। ডাইএমিনের সাথে টেট্রা অ্যাসিটেট মিন্স চারটা অ্যাসিটেট পড়বে, CH2, C ডাবল ও মাইনাস
CH2 C ডাবল ও মাইনাস, এন্ড এইখানেও সেটা হবে CH2 C ডাবল ও মাইনাস, এখানেও CH2 C ডাবল ও মাইনাস। এন্ড এটা একটা হেক্সাডেন্টিক লিগ্যান্ড, এটা হেক্সাডেন্টিক। হেক্সাডেন্টিক কেন? আমার এইখানেও দুইটা আছে, এখানেও দুইটা, এখানেও, এখানেও। তো মোট 6 জোড়া ইলেকট্রন পেয়ার আছে। তো আমরা এখন লিগ্যান্ডের কিছু নাম পড়বো। তো আমি এখানে লিগ্যান্ড লিখলাম, এন্ড এখানে লিখলাম নেম। তো আসো আমরা লিগ্যান্ডের নামগুলো জানি। আমার OH থাকলে এটা হবে হাইড্রোক্সো, হাইড্রোক্সো। এটা মিনিট। OH থাকলে আমার সেটা হাইড্রোক্সো হবে। অ্যান্ড NH3 এটা থাকলে হবে অ্যামিন, অ্যামিন। H2O থাকলে হবে, মিন্স পানি থাকলে হবে অ্যাকুয়া। অ্যান্ড Cl থাকলে হবে ক্লোরো, CN থাকলে হবে সায়ানো, সায়ানো। NO থাকলে হবে নাইট্রোসো, নাইট্রোসো। আরো কিছু জায়গা লাগবে আমার। অ্যান্ড অক্সিজেন থাকলে হবে অক্সো, অ্যান্ড CO থাকলে হবে কার্বনিল, কার্বনিল। ওকে, তো আমরা নেক্সটে যাই। এখন আমরা পড়বো নমিনক্লেচার নিয়ে, মানে নামকরণ। তো বিভিন্ন ধরনের কম্পাউন্ড থাকতে পারে, আমি একটু সারি ভাগ করে নিই। ওয়েট আ মিনিট। তো এই আমার থাকতে পারে ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড থাকতে পারে। তো ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, এরপরে অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড থাকতে পারে, অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড। আর থাকতে পারে নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ড থাকতে পারে, নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ড থাকতে পারে। তো অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড দেখতে কিরকম হয়, ক্যাটায়নিক কমপ্লেক্স দেখতে কিরকম? ক্যাটায়নিকটা আগে দেখি। এটা হবে CuNH3 4SO4। তো এটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। তো এটার নামকরণ কিভাবে করতে হয় আমরা দেখবো। এর আগে একটু ওয়েট। ওকে, এটার মূল বোঝার সিস্টেম কি, ব্রেকেটের থার্ড ব্রেকেটের আগে, থার্ড ব্রেকেট এটা আগে থাকবে, এখানে থার্ড ব্রেকেট আগে থাকবে, এখানে থার্ড ব্রেকেটে থার্ড ব্রেকেট পরে থাকবে, এন্ড এখানে থার্ড ব্রেকেট থাকবে না, থার্ড ব্রেকেট থাকবে না। তো থার্ড ব্রেকেট দ্বারা কি বোঝায়? থার্ড ব্রেকেট দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে লিগ্যান্ড এন্ড যেই আমার অবস্থান্তর মৌল, সেই জটিল আয়নটা বোঝায়। থার্ড ব্রেকেট দ্বারা আমার জটিল আয়নটা বোঝাবে। তো লিগ্যান্ড এন্ড অবস্থান্তর মৌল যে একসাথে থাকে সেটা বুঝাইতেই আমি থার্ড ব্রেকেট ইউজ করি। এটাকে আমরা গ্রিন করে দিই। এটার নামকরণ কিভাবে করতে হয়? নামকরণ করা একদমই সহজ। এইখানে হবে গিয়া সংখ্যা সহ লিগ্যান্ড, সংখ্যা সহ লিগ্যান্ড যোগ ধাতু, ধাতুর নাম যোগ
এটা হবে গিয়া জারণ সংখ্যা ON, অক্সিডেশন নাম্বার, এন্ড দেন হবে গিয়া অ্যানায়ন। তো এই প্রসেসটা যদি আমি ফলো করতে চাই, তখন এখানে আমার নাম কি আসে? এটার নাম আসে আমার সংখ্যা সহ লিগেন্ড। কয়টা সংখ্যা আছে? চারটা। চার মিনস টেট্রা। তো টেট্রা অ্যামিন, টেট্রাঅ্যামিনের পরে ধাতু, হচ্ছে গিয়ে কপার। টেট্রাঅ্যামিন, কপার, অক্সিডেশন নাম্বার এটা রোমানে হবে কপার 2, সরি, কপার 2, এন্ড অ্যানায়ন কি? সালফেট। টেট্রাঅ্যামিন, কপার 2, সালফেট। দেন এইখানে আমি দেখি আমার যদি এরকম একটা যৌগ থাকে, ধরো হচ্ছে গিয়া K4, Fe, CN6, এখানে হচ্ছে গিয়ে আমার জটিল আয়নটা পরেই আছে। তো আমার এটা কিরকম ভাবে করা হয়? এখানে ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন প্লাস সংখ্যা সহ লিগেন্ড, সংখ্যা সহ লিগেন্ড, লিগেন্ড প্লাস থাকবে হচ্ছে গিয়ে ধাতু প্লাস অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা আহ, হবে না, এটা না। ধাতু প্লাস এইট, ধাতুকে এইট এভাবে এভাবে সম্বোধন করতে হবে, প্লাস অক্সিডেশন নাম্বার। তো এটাকে লিখলে কিরকম আসে? K4, FeCN6 মিনস পটাশিয়াম। তো আমি লিখবো পটাশিয়াম সংখ্যা সহ লিগেন্ড। সংখ্যা সহ লিগেন্ড হচ্ছে হেক্সাসায়ানো, হেক্সাসায়ানো। ফেরাস আছে, হবে হচ্ছে গিয়ে ফেরেট। হেক্সাসায়ানো ফেরেট 2, আমাকে বলছে A to B, হেক্সা পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমি এটাকে একটু সুন্দর করে লিখে দিই, এই। And এইখানে আমি যদি এটা লিখি NiCO4, তখন এটাকে কিভাবে লিখতে হয় আমি যদি খেয়াল করি, আমি নিউট্রালটাকে কোনো চার্জ যেটা থাকে না, ধাতু প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড, সংখ্যা সহ লিগ্যান্ড, এতটুকুতেই শেষ। তো এটা একদমই ইজি। এটা কি হবে? এটা হবে গিয়ে নিকেল টেট্রাকার্বনিল। নিকেল টেট্রাকার্বনিল, নিকেল টেট্রাকার্বনিল, এখানেই শেষ। তো নামকরণ আমরা জানতে পারছি। তো আরো কিছু আমরা নামকরণ দেখি। সেটা হবে গিয়া, আমি যদি বলি, তো আসো এখন আমরা কিছু প্র্যাকটিস করি। তো বলছে যে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট। তো পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট দেখতে কিরকম হয়? আমি সবসময় জানবা এই নামকরণ তোমাদের অর্গানিকের নামকরণের মতোই অ্যালফাবেটিক অর্ডারে হবে। তো আগেই আমরা পেন্টা অ্যাকুয়া লিখি। তো পেন্টা অ্যাকুয়া, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো, এটা হচ্ছে নাইট্রোসো। সবসময় মনে রাখবা NO2 হবে নাইট্রো, হবে নাইট্রো, এন্ড NO হচ্ছে নাইট্রোসো। তো পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো, এন্ড বলা হয়েছে কি ফেরাস, ফেরাস সালফেট।
ফেরাস বলতে এখানে টু বোঝানো হয়েছে, টু, ফেরাস মিনস টু সালফেট, SO4। তো দেন হেক্সা হাইড্রোক্সোফেরাম 3। তো এখান থেকে আমরা হেক্সা হাইড্রোক্সো বের করতে চাইলে, তো Fe H2O, হাইড্রোক্সো বলছে তাই না, সরি, হাইড্রোক্সো H2O হবে না, OH হবে। হাইড্রোক্সো হচ্ছে গিয়ে OH, এখান থেকে Fe, আয়ন, ফেরাম কত, 3+, হাইড্রোক্সো হেক্সা মিনস এটা -6, তাহলে এটা -3 + 3, 3+। দেন আমার যদি এখান থেকে টেট্রাঅ্যামিন ডাই অ্যাকুয়া কপার 2 যদি বের করতে চাই, এটা দেখতে এরকম হবে। টেট্রাঅ্যামিন ডাই অ্যাকুয়া, টেট্রাঅ্যামিন এন্ড ডাই অ্যাকুয়া, এটা কপার 2+, এটা হবে 3-, এটা হবে 3-। নেক্সট পেজে যাই। অ্যামিন পেন্টাক্লোরো প্ল্যাটিনেট 4 আয়ন। তো প্ল্যাটিনেট 4 আয়ন মিনস এখানে প্ল্যাটিনেট মিনস প্লাটিনাম, প্লাটিনামের এন্ড অ্যামোনিয়া এন্ড ক্লোরিন 5। তো এটা +6, এটা -5, আলটিমেটলি আসে মাইন, এটা +6 না, এটা +4, এটা +4। তো আলটিমেটলি আসে -1, -1 মিনস মাইনাস দিয়ে দিয়ে মিটারটা। তো and আমাকে এখানে একটা বলা হয়েছে সলভ করতে। আমার একটা দেওয়া আছে অ্যামিন আর একটা অ্যাকুয়া। তো অ্যামিন এন্ড অ্যাকুয়া অ্যালফাবেটিক অর্ডারে, এখানেও এ, এখানেও এ, এখানেও এম, এখানে কিউ। তো এম আগে, তো আমার অ্যামিন আগে পড়বে। তো টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন ডাই অ্যাকুয়া, ডাই অ্যাকুয়া কপার, কপার, কপার এখানে আয়ন সংখ্যা কত, +2 বলছে এখানে, এখানে তো 0, এখানে হচ্ছে গিয়েও 0, তাহলে এটা +2। তো কপার 2 আয়ন। ওকে, টেট্রাঅ্যামিন ডাই অ্যাকুয়া কপার 2 আয়ন। তো আমরা নেক্সটে যে স্ট্রং লিগ্যান্ড এন্ড উইক লিগ্যান্ড নিয়ে একটু কিছু পড়ি। এটা হচ্ছে গিয়া স্ট্রং লিগ্যান্ড, আর একটা হচ্ছে গিয়া উইক লিগ্যান্ড। তো স্ট্রং লিগ্যান্ড কি কি? স্ট্রং লিগ্যান্ড হচ্ছে গিয়ে যেগুলা অবস্থান্তর মৌলের ইলেকট্রনকে কম্প্রেস করে, এরা অবস্থান্তর মৌলের ইলেকট্রনকে ইলেকট্রনকে কম্প্রেস করে, কম্প্রেস করে। কম্প্রেস করে বলতে কি আসলে কম্প্রেস করে না, মানে অন্য ধরনের একটা কথায়, এমনি আমরা বাংলায় মানে ইজিলি বোঝার জন্য এটাকে কম্প্রেস বলতেছি, এটা কম্প্রেস করে না। তো সেটা বোঝার জন্য আমরা পড়বো সিএফটি অথবা ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে যাওয়ার আগেই আগে আমরা কিছু দেখে নিই স্ট্রং লিগেন্ড গুলা কি কি। NO2, CN-, সায়ানো এন্ড কার্বনিল। এখানে উইক লিগেন্ড গুলো হবে আয়োডিন, দেন আর মানে হ্যালাইড গুলা, তারপর N3-, ক্লোরিন মাইনাস, H2O, OH, এগুলো সব আমি শক্তির সিরিয়ালে লিখতেছি, NH3। তো লিগেন্ড গুলার শক্তির যে ক্রম, সেটা বুঝিতে একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলে এটাকে। তো আমরা একটা জিনিস মনে রাখতে চাই, এনবি দিয়া কি মনে রাখবো, অ্যামোনিয়া বা অ্যামিন
শুধু শুধু কোবাল্টের জন্য স্ট্রং। কোবাল্ট এর জন্য স্ট্রং। শুধু কোবাল্টের জন্য স্ট্রং। এটা একটু ইম্পর্টেন্ট। কেন? কারণ CONH3 4 এই যে আয়নটা আছে, এটা DsP2 হাইব্রিডাইজড, মানে সংকরিত এন্ড স্কোয়ার প্লেনার। এটা কেন হয় এটা তোমাদের পরে দেখানো হবে। সিইউ খালি কোবাল্ট না, এটা কপারের ক্ষেত্রেও। তো আসো, এটা কপারের, জাস্ট কপারের। আমি কোবাল্টটাও তোমাদের পরে দেখাবো। তো এখানে আমরা করব হচ্ছে গিয়া ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে আমরা কি কি জানতে পারি? যে আমার যে লিগ্যান্ড গুলা আছে, যে লিগ্যান্ড গুলা, তো ধরলাম আমার কিছু অক্ষ আছে। এই একটা অক্ষ, আবার এই একটা অক্ষ, আবার এই একটা অক্ষ, XYZ অক্ষ। তো XYZ অক্ষে আমার এই এক্স অক্ষ বরাবর লিগ্যান্ড আসে, ওয়াই অক্ষ বরাবর লিগ্যান্ড আসে, এন্ড জেড অক্ষ বরাবর লিগ্যান্ড আসে। মানে লিগ্যান্ড গুলা সর্বোচ্চ দূরে দূরে থাকতে চায়। এন্ড বিভিন্ন ফিল্ড আলাদা আছে, সরি আমি একটু বুঝায় নই। কিছু ফিল্ড আছে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে অক্টাহেড্রাল ফিল্ড, আমাদের দুইটাই পড়তে হবে, অক্টাহেড্রাল এন্ড টেট্রাহেড্রাল। তো অক্টাহেড্রাল ফিল্ডে আমার ধরো এমন একটা মৌল আছে যে Fe CN6। তো K4FeCN6 এখানে আয়রনের যে 2+, এটার ইলেকট্রন বিন্যাস দেখতে 3d6 4s0 এরকম। তো আমি এটাকে যদি বক্স আকারে লিখতে চাই, তাহলে কিরকম আসে? 1 2 3 4 5 6। তো এখান থেকে যে ইলেকট্রন বিন্যাস, তো একটা হচ্ছে গিয়া DXY, DYZ, DZX এন্ড DX2Y2, DZ2। এই তিনটা আমার হচ্ছে অক্ষের মাঝামাঝি, অক্ষের মাঝামাঝি। and এই দুইটা হচ্ছে আমার অক্ষ বরাবর ডি অরবিটাল। তো যখন আমার লিগ্যান্ড অক্ষ বরাবর আসে, তখন অক্ষ বরাবর অরবিটাল গুলা বেশি বেশি শক্তি পাবে। মানে লিগ্যান্ড তো বিকর্ষণ করবে এখান দিয়া, যেই মানে আয়রন আমার অবস্থান্তর মৌল আছে সেগুলো বিকর্ষণ করবে। তো আমি যদি লিখতে চাই লিগ্যান্ড অক্ষ বরাবর, অক্ষ ব উম, অক্ষ বরাবর আসলে আমার অক্ষ বরাবর অরবিটাল বেশি বলে বিকর্ষিত হয়। বিকর্ষিত হয়। আর বিকর্ষিত হওয়া মানে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি ছিল তার আরো পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পায়। তার মানে এটা বেশি এনার্জাইজড হয়, মানে বেশি এনার্জাইজড হয়, বেশি এনার্জাইজড হয়।
তো আমরা এই অক্ষের মাঝামাঝি অরবিটাল গুলোকে আমরা বলবো T2G অরবিটাল, এন্ড অক্ষ বরাবর যেগুলো ওইগুলোকে বলবো ইজি অরবিটাল। তো আমরা যাই অক্টাহেড্রাল ফিল্ডে কি হয়। অক্টাহেড্রাল ফিল্ড মানে একটা অষ্টক তৈরি করছে 90 ডিগ্রি বরাবর। তো অক্টাহেড্রাল ফিল্ডটা দেখতে কিরকম, অনেকটা আমি যদি এভাবে লিখি, এফই এই বরাবর আছে হচ্ছে গিয়া চারটা, এন্ড সবগুলো হচ্ছে গিয়া 90 ডিগ্রি কোণে, সবগুলো আমার 90 ডিগ্রি কোণে আছে। তো আসো, আমার যে ফিল্ডটা ধরলাম এটা আমার ডি অরবিটাল, এই ডি অরবিটালে আমার যে লিগেন্ড এসা হালকা শক্তি পাইছে, এন্ড শক্তি পাওয়ার পরে আমার ডি অরবিটালটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এই বরাবর আমরা এনার্জি রিপ্রেজেন্ট করতেছি, আমরা এই বরাবর আমরা এনার্জি রিপ্রেজেন্ট করতেছি, একে বলবো এনার্জি। তো এখানে আছে পাঁচটা অরবিটাল, 1 2 3, 1 1 2 3 4, and again 1 2 3 4। এগুলোকে একটু সাইডে আনি, হ্যাঁ। এন্ড এইখানে হচ্ছে 1 2, এখানে 1। তো কি হয়, আমার ফার্স্টেই যে ডিজেনারেট অরবিটাল গুলা, যে ডিজেনারেট মানে সবগুলা শক্তি যে সমান আছে, ডিজেনারেট অরবিটাল গুলা লিগ্যান্ড আসার কারণে সবগুলাই এনার্জাইজড হয়ে একটা এভারেজ এনার্জি পাবে, এভারেজ এনার্জি। কিন্তু আমার লিগ্যান্ড যেহেতু সবগুলা এক ডিরেকশনে আসতেছে না, অ্যাক্সিস বরাবর আসতেছে, তখন অ্যাক্সিস বরাবর যেই আমার অরবিটাল গুলা সেগুলো বেশি শক্তি পাবে, এন্ড অ্যাক্সিস বরাবর যেগুলাই নাই সেগুলো আমার কম শক্তি পাবে, T2G। তো এখানে যেই শক্তিটার পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়া ক্রিস্টাল ফিল্ড সেপারেটিং এনার্জি। এই এই এনার্জিটাকে আমরা কি বলবো, এই এনার্জিটাকে বলবো আমরা ক্রিস্টাল ফিল্ড সেপারেটিং এনার্জি। তো ক্রিস্টাল ফিল্ড সেপারেটিং এনার্জি, এন্ড এই বরাবর এই বরাবর এখানে যেহেতু পাঁচটা অরবিটাল ছিল, এই এনার্জিটা কিরকম ভাবে ভাগ হবে, এখানে হবে 2/5 ডেল্টা ইজি, এন্ড এইখানে মানে এই অংশটা, আমার এই অংশটা হবে 2/5 ডেল্টা ইজি। এটা আমি সরায় নিয়ে আসি, এন্ড আমার যে এই অংশটা থাকবে সেটা হবে গিয়া 3/5 ডেল্টা ই। আর এখানে একটা জি দিচ্ছি আমি, এই জিটা হবে না, ডেল্টা ই। কেন, এখানে তিনটা অরবিটাল আছে, দুইটা রয়ে গেছে, তাই এখানে দুইটা, এন্ড এখানে বেশি শক্তি এন্ড এখানে কম শক্তি এভাবে আসবে। তো আমরা আমাদের যে অংশটা ছিল সেটা হচ্ছে গিয়া Fe2+, তো 3d6 4s0। তো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এন্ড এইখানে আমার কি লিগ্যান্ড ছিল, আমার লিগ্যান্ডটা ছিল একটা স্ট্রং লিগ্যান্ড। তো আমরা যদি দেখি যে লিগ্যান্ডের স্ট্রেংথ যত বেশি হবে, লিগ্যান্ড যদি স্ট্রং হয়,
লিগ্যান্ড যদি স্ট্রং যত বেশি হবে আমার ডেল্টা ইটাও তত বেশি হবে। এখন এখানে যদি আমার একটা স্ট্রং লিগ্যান্ড হয় এই শক্তিটা অনেক বেশি পার্থক্য, তো এই পার্থক্যটাকে ধাপান্তর কইরা যে আমাদের আহ্বাব নীতি কি বলে, প্রথমে 3টা ইলেকট্রন এখানে যাবে, দেন এই যে এই দুইটা অরবিটাল আছে এই দুইটা অরবিটালের শক্তি যদি কম হয়, আমার যদি ডেল্টা ই কম হয়, তখন বাকি যে দুইটা অরবিটাল এই দুইটাও এখানে যাবে এন্ড আরেকটা অরবিটাল এখানে আসবে, এরকম ভাবে হবে। কিন্তু এখানে আমার শক্তি ক্লিয়ারলি বেশি, তো ইলেকট্রন গুলা যাইতে পারবে না, তো এখানে হচ্ছে গিয়ে এভাবে এগুলা আইসা পড়বে। তো এটা কি বলে ইলেকট্রন কম্প্রেস করা, এছাড়া ইলেকট্রন কম্প্রেশন আর কিছু না। এন্ড স্পিনের একটা ব্যাপার আছে, স্পিনটা হচ্ছে গিয়া ফোর্থ ইলেকট্রন ফোর্থ ইলেকট্রন যদি টি টু জিতে যায় তাহলে সেটা হবে আমার লো স্পিন, এন্ড ই জিতে গেলে সেটা হবে আমার হাই স্পিন। হাই স্পিন, তো এটা ক্লিয়ারলি আমাদের একটা লো স্পিন অবস্থা। তো লো স্পিন ফোর্থ ইলেকট্রনটা, এখানে ফোর্থ ইলেকট্রন কোনটা, আমার ফোর্থ ইলেকট্রন হচ্ছে গিয়ে এটা, এই যে ফোর্থ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের ফোর্থ ইলেকট্রন। এখন যদি আমার এটা উইক লিগেন্ড হইতো আমার ফোর্থ ইলেকট্রনটা এখানে যেত, তখন এটা হাই স্পিন হইতো। তো আসো আমরা যদি একটু রং নিয়ে কথা বলি, তো নিউটন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে গেছে, সেটা হচ্ছে একটা রঙের চার্ট দিছেন তুমি নি, কমপ্লেক্স নাম সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি রং যেগুলা এরকম। তো এটা হচ্ছে গিয়া ভিপ গিয়র, ভি বি জি ওয়াই ও আর, ভিপ গিয়র ভি বি জি ওয়াই ও আর। ভি, ভিতে ভায়োলেট, বিতে ব্লু, জিতে গ্রিন, বেনিয়া সহকালে আর কি, ওয়াইতে ইয়েলো, ওতে অরেঞ্জ, আরতে রেড। তো যেই রংটা শোষণ হবে তার বিপরীত রংটা আমরা দেখতে পাবো। তো যদি আমাদের ভায়োলেট শোষণ হয়, শোষণ যদি ভায়োলেট হয় তাহলে আমরা দেখব কি, আমরা দেখব হচ্ছে গিয়া ইয়েলো দেখব। আবার ধরো আমাদের ব্লু শোষণ হইলো, তখন আমরা কি দেখব, আমরা কমপ্লিমেন্টারি রং হিসেবে আমরা দেখব অরেঞ্জ দেখব, আমরা অরেঞ্জ দেখব। তো যে রং থেকে শক্তি শোষণ করবে তার কমপ্লিমেন্টারি রং দেখা যাবে। যে রং থেকে শক্তি শোষণ করবে তার কমপ্লিমেন্টারি কালার দেখা যাবে, দেখা যাবে। তো এইখানে রং কিভাবে দেখা যায়, তো রং দেখা যায় আমার যদি ধরো এখানে যদি লিগ্যান্ডটা স্ট্রং হয়, লিগ্যান্ড স্ট্রং হইলে আমার যে ডেল্টা ই বেশি হবে, তো ইলেকট্রন তো নিম্ন শক্তি স্তরে থাকতে বাধ্য হবে। এখানে এখানে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে বাধ্য হবে। কিন্তু ধরো আমার এই যে এই শক্তিটা, এই যে এখানে যে এই শক্তির পার্থক্যটা আছে, মেটে গেলা একটু এখানে যে শক্তির পার্থক্যটা আছে, এই পার্থক্যটাকে যদি আমরা কালার পাইয়া একটা কালার শোষণ কইরা, এই কালারটা যখন শোষণ করবে, আমি হলুদ কালার দেখাইছি, হলুদ কালার দেখাই আমি, হলুদ কালার নিব। আমার এই কালারটা যখন শোষণ করবে, আমার এই শোষণ পড়লো, তো শোষণ করার পরে একটা ইলেকট্রন এখানে গেল, কিন্তু ইলেকট্রনটা তো শক্তি সবসময় রেখে দিতে পারবে না, শক্তিটা বিকিরণ করে আবার নিচে যাবে। তো শোষণ করার পরে যখন বিকিরণে যাবে, আমার যে হলুদ, হলুদের বিপক্ষে কি আছে, বেগুনি আছে। হলুদের বিপক্ষে বেগুনি, এখানে একটা ভুল করছি, থাক। হলুদ বেগুনি না দিয়া, আমার বেগুনি কালার নাই, তো আমি এটাকে দিব হচ্ছে গোলাপি কালার। গোলাপি কালার শোষণ করছে, তো তখন আমার রিফ্লেকশন হিসেবে কি পাবো, আমি গ্রিন কালার পাবো। আমার আবার যখন এখানে শক্তি বিকিরণ করবে তখন আমার গ্রিন কালার আসবে। আর এই বিকিরিত শক্তিটাকেই আমরা দেখতে পাবো।
ওকে, অ্যান্ড ডেল্টা ই কি জন্য আমরা দেখতে পাই, এই যে এখান দিয়া যে ডেল্টা ইটা আসতেছে, এটা একটা এইচ সি বাই ল্যামডার সাথে সম্পর্কিত, অ্যান্ড ল্যামডা আমার কালারের সাথে সম্পর্কিত। তো আমরা অক্টাহেড্রাল ফিল্ড পড়লাম, এবার আসো টেট্রাহেড্রাল ফিল্ড। চতুস্তলকীয় যে গঠন, টেট্রাহেড্রাল ফিল্ড। তো টেট্রাহেড্রাল ফিল্ডে যে লিগেন্ড গুলা সেগুলো অক্ষের মাঝ বরাবর আসে, লিগেন্ড গুলো অক্ষের মাঝ বরাবর আসে, লিগেন্ড গুলো অক্ষের মাঝ বরাবর আসে, অক্ষের মাঝ বরাবর আসে। তো এখানে কি হয়, এখানেও সেম কাজ, জাস্ট এই জায়গাটায় আমার যে এই পাঁচটা যেই অরবিটাল আছে, এই পাঁচটা অরবিটাল আমার এই উপরে আসে হচ্ছে গিয়ে আমার T2G, অ্যান্ড নিচে আসে আমার ইজি। মিন্স যেহেতু আমার এখান দিয়ে অক্ষের মাঝ বরাবর আসতেছে, অক্ষের মাঝ বরাবর আসা মানে তো আমার যে অরবিটাল গুলো ফুললি যে মাঝ বরাবর যেগুলা সেগুলোকে বেশি বিকর্ষণ করবে। মাঝ বরাবর আমার কি কি আছে, DXY DYZ DZX, এই অরবিটাল গুলো আছে, এগুলোকে আমার বেশি বিকর্ষণ করবে। 1 মিনিট। এখানে হচ্ছে গিয়া এটা T2G, এটা ইজি, এটা হচ্ছে T2G, এটা এটা T2G, এটা ইজি। তো এই এভারেজ একটা এনার্জি পেলো, এখানে একটা, এখানে একটা। তো এখন আমাদের যে ফোর্থ ইলেকট্রনটা, এখানে কয়টা ইলেকট্রন আসবে, যদি আমার এটা একটা ধরলাম উইক লিগেন্ড হয়, আমার লিগেন্ডটা যদি উইক হয়, আলাদা কালার দিয়ে দেখাই, উইক লিগেন্ডের কালার কিরকম দিব, গ্রিন দিই। যদি উইক হয় তখন ফার্স্ট, এই হচ্ছে আমার ফার্স্ট ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন, ধরলাম এখানে পাঁচটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, পাঁচটা ইলেকট্রন আছে। তো উইক হইলে এই শক্তিটা কম হবে, এই গেল তিন, এখানে হচ্ছে কি আমার চার, তো ফোর, এই হচ্ছে আমার ফোর্থ ইলেকট্রন। তো ফোর্থ ইলেকট্রন আমার T2 জিতে গেছে, তো এটা হবে লো স্পিন, লো স্পিন। অ্যান্ড যদি আমার একটা স্ট্রং হয়, তো আমার থার্ড ইলেকট্রনটা যাবে এখানে, অ্যান্ড ফোর্থ ইলেকট্রনটা যাবে এখানে। থার্ড ইলেকট্রনটা আমি করে দেখাই। তো তখন আমার এটা কি হবে, এটা একটা হাই স্পিন হবে, এটা হবে হাই স্পিন। অ্যান্ড একটা, আসো আমরা হচ্ছে গিয়ে কিছু উদাহরণ দেখি, উদাহরণগুলো দেখলে আমরা আরো ক্লিয়ার হইতে পারবো। উদাহরণ হচ্ছে গিয়া NiCO4। তো NiCO4 এখানে হচ্ছে গিয়ে সন্নিবেশ সংখ্যা ফার্স্টে আমরা দেখবো সন্নিবেশ সংখ্যা এই যে আমার যতগুলো লিগ্যান্ডের সংখ্যা আছে ওইগুলা কি আমরা সন্নিবেশ সংখ্যা বলবো। তো এখানে লিগ্যান্ডের সংখ্যা কত, এখানে লিগ্যান্ডের সংখ্যা 4, তো সন্নিবেশ সংখ্যা হবে 4। সংকরায়ন কি হবে, সংকরায়ন, সংকরায়ন জানার জন্য আমরা আগে নিকেলের যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখবো। এটা হচ্ছে গিয়া বক্স বক্স যে বিন্যাসটা, এই হচ্ছে ডি অরবিটাল, 1 2 3 4। ওকে, তো ডি অরবিটালে আমার 1 2 3 4 5 6 7 8 9 10।
তো এরকম আছে যে নিকেল কিরকম আসবে, 3D8 4s10 4s2 4s2 and 4p0, and এটা হচ্ছে গিয়ে স্ট্রং লিগ্যান্ডের এফেক্টে, স্ট্রং লিগ্যান্ড এটার এফেক্টে এরকম হয়ে যাবে যে 3D10, ওয়েট আ মিনিট, হ্যাঁ 3D10 4s হয়ে যাবে 0, 4s0 অ্যান্ড 4p হয়ে যাবে 0, 4p0 তো আগে থেকেই আছে। অ্যান্ড যেই চারটা আমার এখানে একটা sp3 সংকরিত অরবিটাল গুলো আসবে, সবসময় মনে রাখবো কমপ্লেক্স যে যৌগগুলো কমপ্লেক্স কম্পাউন্ডে আমার সংকরিত হবে হচ্ছে গিয়ে অরবিটাল গুলো সংকরিত হবে যেভাবে ওই নর্মাল সংকরণ হয়। তো এখানে আসবে একটা মুক্তজোড়, এখানে একটা মুক্তজোড়, এখানে একটা মুক্তজোড়, এখানে একটা মুক্তজোড়, এভাবে চারটা মুক্তজোড় থাকবে। এন্ড sp3 সংকরায়ন নিকেলটা দেখতে এরকম হবে, সিও সিও সিও। এন্ড এই হচ্ছে আমার নিকেলের গঠন। তো সাইজটা দেখতে সংকরায়ন কি, সংকরায়ন sp3 সাইজ হচ্ছে গিয়ে আমার টেট্রাহেড্রাল। এন্ড চুম্বকত্ব কি, চুম্বকত্ব এখানে ডায়াম্যাগনেটিক, কারণ একটাও যে বিজোড় ওইটা ইলেকট্রন নাই, ডায়াম্যাগনেটিক, ফ্রি ইলেকট্রন নেই বিজোড়। তো নেক্সটে আসি NiCl4, এটা হবে 2 মাইনাস। তো এখানেও সন্নিবেশ সংখ্যা 4, সংকরায়ন হবে sp3, সন্নিবেশ সংখ্যা হচ্ছে গিয়া 4, সংকরায়ন sp3 টেট্রাহেড্রাল। তো সংকরায়নটা দেখি, সংকরায়ন হচ্ছে গিয়া নিকেল 2+, এটা হবে 3D8 4s0 4p0। তো দেখতে অনেকটা এরকম, 3D 4s and 4p, 1 2 3 4। এখানে হচ্ছে কি 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এই যেহেতু এটা একটা উইক লিগ্যান্ড, তো কম্প্রেশন হবে না, উইক লিগ্যান্ডে কম্প্রেশন হবে না। তো এভাবেই থাকবে। এন্ড এখানে তোমার sp3 অরবিটাল তৈরি হবে, এই হচ্ছে গিয়া sp3। এন্ড এটা কি হবে, এটা প্যারাম্যাগনেটিক হবে, এই দুইটা থাকার কারণে এটা প্যারাম্যাগনেটিক হবে। তো এগেইন আমি যদি তোমাদের কিছু কিছু যৌগ দেই, একটা হচ্ছে গিয়া K3FeCN6, এন্ড আরেকটা যৌগ যদি আমি দেই, আচ্ছা এটাই দিই, না এরকম না, এরকম কিছু দিতেছি না, আচ্ছা এটাই দিই। এটা হচ্ছে গিয়ে তোমরা নিজেরা সলভ করবা, এটার ইলেকট্রন বিন্যাস হবে এটার যে সংকরায়নটা বইলা দিই আমি, এটা হবে D2sp3, তোমরা আগেও পড়ছো, D2sp3 অক্টাল হবে, এটা অক্টাল। এন্ড প্যারাম্যাগনেটিক। তো তোমাদের একটা এনবি দেই, নোট ফর, যদি সংকরায়ন সংখ্যা বা সন্নিবেশ সংখ্যা 6 হয় এবং sp3d2 হয়, তাহলে এটা হবে উইক লিগ্যান্ডের জন্য, উইক লিগ্যান্ড। এন্ড
D2sp3 যদি হয় এটা হবে স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড। তো নেক্সটে যাই। নেক্সট এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়া টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন বা কপার সালফেট। এখানে এটা সন্নিবেশ সংখ্যা হচ্ছে গিয়া 4। সন্নিবেশ সংখ্যা 4। এটার সংকরায়নটা যদি দেখতে চাই, সংকরায়নটা তোমাদের sp3 মনে হইলো, এটা sp3 হবে না, কারণ কপার 2, যেটা এটা একটা স্ট্রং লিগ্যান্ডের মাঝখানে আছে। তো এখানে আগে দেখি, এটা 3d9 4s0 4p0। তো এখানে যেটা আছে এই এই এগেইন এই। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9। তো 9টা 9টা ইলেকট্রনই দেওয়া হলো। Wait, এগুলো একটু কাছে এনে দিই। আমি এটাকে একটু বড় করি। এইখানে দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা যায়, কিন্তু নেক্সটটা আমার এখানে যায়। এটা কেন যায় না, এটা নিয়ে বিজ্ঞানীদের অনেক মতবিবর্তন আছে, কিন্তু তোমরা হচ্ছে গিয়ে এটা নিয়ে এখন আর কিছু মানে ঝগড়াঝাটি করতে যাও না। জাস্ট এই তিনটা মিলা হবে sp2d। এটা কিন্তু অনেকেই আবার dsp2 বলে, dsp2 বলে। এটা কিন্তু dsp2 হবে না, এটা sp2d হবে। এন্ড এটা হবে স্কোয়ার প্লেনার স্কোয়ার প্লেনার দেখতে কিরকম, cu2 প্লাস, একটা তলের মধ্যেই সবগুলা, সবগুলা একটা তলের মধ্যে। তো এখন আমরা পড়বো হচ্ছে কি চুম্বকত্ব নিয়ে। চুম্বু চুম্বকত্ব নিয়ে পড়তে যাব আমরা। তো চুম্বকত্ব তিন ধরনের হইতে পারে। একটা হচ্ছে গিয়া ফেরোম্যাগনেটিক, একটা হচ্ছে গিয়া প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এন্ড ডায়াম্যাগনেটিক। তো ফেরোম্যাগনেটিক যে এলিমেন্ট গুলো হচ্ছে গিয়া কোবাল্ট, আয়রন, নিকেল। এন্ড প্যারাম্যাগনেটিক হচ্ছে গিয়া এরকম আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, এন্ড ডায়াম্যাগনেটিক হচ্ছে গিয়া সবগুলা পেয়ার্ড ইলেকট্রন থাকবে। তো ম্যাগনেটিজম থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক মোমেন্ট। তো ম্যাগনেটিক মোমেন্ট আমার সূত্র কি, নিউ ইজ ইকুয়ালস টু √n × n+1। তো n × n+1, এখানে n বলতে কি বোঝায়, n হচ্ছে কি আনপেয়ার্ড ইলেকট্রন, n হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন ইলেকট্রন। এটার যে একক হচ্ছে bm, মিনস বোর ম্যাগনেটর, ম্যাগনেটর। তো এই হিসাবে আমি যদি Fe2+ এরটা বের করতে চাই, তখন কি হবে, এটার যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে গিয়ে 3d6 4s0। তো আমার যে n, আনপেয়ার্ড ইলেকট্রন আছে 4টা। তো এখানে নিউ কি হবে, √4 × 5। তো 2√5 বোর ম্যাগনেটর হবে আমার আয়রনের যে ম্যাগনেটিক মোমেন্ট। আয়রনের ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে 2√5।
ডিফারেন্ট কালার করে দিই। ওকে, তো নেক্সটে আসো। নেক্সটে হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা। তো পরিবর্তন তো পরিবর্তনশীল জারণ অবস্থা এটা কিরকম, যে ধরো FeCl2 অ্যান্ড FeCl3, তো এটার জারণ সংখ্যা কত, +2, এটা +3। তো এরকম করে বিভিন্ন ধরনের চেঞ্জ হইতে থাকে। আমার যে Fe, এটার ইলেকট্রন বিন্যাস কি, 3d6 4s2। তো এটা মূলত আমার যে 6 and 4s2, তো দুইটা ইলেকট্রন এখান থেকে নিতে পারে, তো দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, তো আসে 3d6 4s0, তখন এটা কি হয়ে যাবে, 2+। অ্যান্ড Fe, আবার যেহেতু এখানে 6 আছে, অর্ধপূরণের জন্য একটা ইলেকট্রন আরও ছাইড়া দিতে পারে, 3d5 4s0, এটা হবে 3+। এভাবে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাতে পারে। এন্ড এইটা আমার মোর স্টেবল, সবচেয়ে স্টেবল হচ্ছে কি এটা, মোর স্টেবল। তো একইভাবে আমি যদি MnCl2, তারপর MnO2, এটা হচ্ছে ম্যাঙ্গানিজের একটা, K2MnO4 অ্যান্ড KMnO4। তো এখানে ম্যাঙ্গানিজ কিরকম আসে, এটা হচ্ছে গিয়ে +2 অ্যান্ড এটা হচ্ছে গিয়ে মোর স্টেবল, এটা মোর স্টেবল, এটা সবচেয়ে বেশি স্টেবল। অ্যান্ড এটা +4, এটা +6, এটা +7। তো একইভাবে আমি যদি কপারেরটা নিতে যাই, তাহলে এটা হবে CuSO4 অ্যান্ড Cu2Cl2। তো এটা কিরকম আসে, এটা হচ্ছে +1 অ্যান্ড এটা +2। তো তো Mn2+ বেশি স্টেবল, বলছি আমি, বেশি স্টেবল। কেন? তো Mn2+ এর আমি ইলেকট্রন বিন্যাস দেখি। Mn2+, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়া 3d5 4s0। এই কারণে এই যে ইলেকট্রন বিন্যাস, এটা অনেক একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস, যে নীতি অনুযায়ী এটা সেকেন্ড অধ্যায়ে পড়ানো হয়েছে কেন। তো নেক্সটে যাই। নেক্সটে 4d। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে ইলেকট্রন যায় কেন, আমার 4s ও 3dর এনার্জি এনার্জি প্রায় সেম না, প্রায় সেম। তাই ডি থেকে এই 3d থেকে যায় নাকি 4s থেকে যায়, এটা ম্যাটার করে না, অনেক কাছাকাছি। তো এখানে আছে কপার। তো কপারের আমি ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, আমি এটাকে, সরি, আমি যদি এটাকে একটু ছোট করি, এখানে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি। তো কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখতে চাই, কপার কপার হচ্ছে গিয়া 3d10 3d10 4s1। তো কপার +1 কি হবে, সেটা হবে 3d10 4s0, অ্যান্ড কপার 2+ হবে 3d9 4s0। তো এখানে কপার 2+টা আমার মোর স্টেবল, কপার 2+, এটা আমার মোর স্টেবল। কেন? এই যে এখান দিয়ে যে বাইরের যে যোজ্যতা ইলেকট্রন, সেটার আকর্ষণের কারণে। আমার দেখো, আমি বলি, আমি এটাকে অন্য একটা পেজে নিয়ে যাই, ঠিক আছে? এই অন্য একটা পেজে নিয়ে আসলাম। ওকে, তো আমি যদি কপার+ নিয়ে কথা বলি, কপার+, এখানে আমার প্রোটন আছে 29টা, ইলেকট্রন আছে 28টা। অ্যান্ড কপার 2+-এ প্রোটন আছে 29টা, অ্যান্ড ইলেকট্রন আছে 27টা। তো এখানে যেই আকর্ষণটা তৈরি হয়, এখানে আকর্ষণটা কম, শেষ যেই স্তর, এটা আকর্ষণটা একটু কম, অ্যান্ড এখানে একটু বেশি। অ্যান্ড এই পরমাণুটা অনেক ছোট একটা পরমাণু হয়, অনেক ছোট একটা পরমাণু হয়। এই যে আমার যে এই 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 যে কপার 2+টা আমার বেশি স্টেবল তৈরি হবে। তো নেক্সটে আসো প্রভাবক রূপে ক্রিয়া করে যেটা, প্রভাবক। প্রভাবক
রূপে ক্রিয়া করে। তো প্রভাবক রূপে ক্রিয়া করে, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আমার প্রত্যেকটা অবস্থান্তর মৌলই প্রভাবক হিসেবে ক্রিয়া করবে। কেন? সেটার মেইন কারণ হচ্ছে গিয়া, আমরা যদি দেখি আগে কয়েকটা বিক্রিয়া দেখি আমি কিরকম ভাবে প্রভাবক হিসেবে ক্রিয়া করে। নাইট্রোজেন গ্যাস এন্ড 3 অণু হাইড্রোজেন গ্যাস যদি আমার আয়রন প্রভাবকের আয়রন চূর্ণ থাকে এন্ড 550 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, তখন এটা অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, এটাকে হেবারবস প্রণালী বলে। এন্ড এগেইন যদি CH2 এটাকে আমি হাইড্রোজেনের সাথে নিকেলের নিকেল চূর্ণ দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়া করে, তাহলে এটা একটা ইথেন তৈরি করবে। এন্ড এগেইন CH3CH2OH একটা অ্যালকোহলকে যদি আমি কপার প্লেটে রেখে 550 ডিগ্রি পর্যন্ত নেই, তাহলে সেটা অ্যালডিহাইডে পরিণত হবে। CH3CHO+H2। তো এখানে আমার যে আয়রন চূর্ণ বা নিকেল অথবা কপার, এগুলো হচ্ছে গিয়া প্রভাবক। তো নেক্সটে যাই। প্রভাবক কয়েক রকম কাজ করে। তো এটাকে আমি যদি এইভাবে টানি, একটা লাইন টানলাম, ফার্স্টেই হচ্ছে আমার একটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে গিয়া 3H2+N2। এটা হচ্ছে 2NH3। তো এটাকে একটু নিচে আনতে হবে আমার, আমি বেশি এটাকে উপরে নিয়ে গেছি। NH3 আমি এখানে লিখবো হচ্ছে গিয়া আয়রন চূর্ণ, আয়রন চূর্ণ, আয়রনের গুঁড়া, পাউডার। তো এই পদ্ধতিকে, তো এটা হচ্ছে গিয়ে অধিশোষণ পদ্ধতিতে কাজ করবে। অধি অধিশোষণ, অধিশোষণ। তো অধিশোষণ কিরকম? ধরলাম আমার হাইড্রোজেন অণু আছে, হাইড্রোজেন, এরকম হাইড্রোজেন একটা অণু, এন্ড এটা হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন অণু কি থাকবে? আমার যে আয়রনের গুঁড়া, আয়রনের গুঁড়ার মধ্যে ভাসমান থাকবে। এই যে এগুলো সব আয়রনের গুঁড়ার মধ্যে এসে ভাসমান হয়ে যাবে, এগুলো সব আয়রন চূর্ণ। তো আয়রন চূর্ণর মধ্যে এখানে কি হবে? সংঘর্ষ হবে, সংঘর্ষের হার বাড়বে, সংঘর্ষের হার বাড়বে। সংঘর্ষের হার বাড়ার সাথে সাথে আমার এই যে এই বন্ধনগুলা, এই বন্ধনগুলা উইক হয়ে যায়, উইক হয়ে যায়। তো উইক হয়ে গেলে আমার যে বন্ড স্ট্রেস, সংঘর্ষের হার বাড়লে বন্ডের যে স্ট্রেস, বন্ডের উপর যে স্ট্রেসটা পড়বে, মানে পীড়নটা পড়বে, পীড়নটা বাড়বে, বন্ড উইক হবে, বন্ড উইকার হবে। বন্ড উইকার হইলে যেই অবস্থান্তর মৌল, আমি এটা একটু লিখি, বন্ড উইক হইলে তারপর কি হবে শেষে দিয়া, আমি এটাকে একটু উপরে নিয়ে যাই। বন্ড উইক হলে আমার অবস্থান্তর মৌলের যে ফাঁকা ডি অরবিটাল আছে, অবস্থান্তর মৌল ফাঁকা, সব কাহিনী ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল দিয়ে, ফাঁকা ডি অরবিটাল দিয়ে বিক্রিয়ক অণুকে অধিশোষিত করে, বিক্রিয়ক
অণুকে অধিশোষিত করে, অধিশোষিত করে, মানে এই পাউডারের সাথে মিশে যায়। এন্ড এদের মধ্যকার বন্ধনটা ফলে এদের মধ্যকার এদের মধ্যকার বন্ধন দুর্বল হয়, বন্ধন দুর্বল হয়। তো বন্ধন দুর্বল হয়ে গেলে কি হবে, আবার এই এই বন্ধনটা ভাঙে আবার এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এভাবে করে নতুন বন্ধন তৈরি হবে। তো এই গেল আমাদের অধিশোষণ। অধিশোষণের পরে আমরা আসতেছে আরেকটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে গিয়া 2SO2 প্লাস অক্সিজেন। এটা হবে গিয়া ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। তো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটা একটু পরে দিই। তো আমি দিব ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড কি V2O5। তো এই এই অধ্যায় এটাকে কি বলে, এটাকে বলে অন্তর্বর্তী যৌগ গঠন, অন্তর্বর্তী যৌগ গঠন। তো অন্তর্বর্তী যৌগ গঠনে কি হয়, আমরা যদি দেখতে যাই, আমার এই যে SO2টা আছে, এটা আমার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়া করে আমার SO3 প্লাস হচ্ছে V2O4 তৈরি করে। অ্যান্ড V2O4 আমার একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে V2O5 তৈরি করে। তো এরকম, এটা সমতা আমি করে দিলাম না, তোমরা সমতা করে নিও। তো এখানে মূলত হয় কি, অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী যেহেতু দেখাইতে পারে, পরিবর্তনশীল যোজনী মানে কি, এখানে হচ্ছে গিয়া +4 এন্ড এখানে +6, পরিবর্তনশীল যোজনী দেখাইছে। তো অবস্থান্তর অবস্থান্তর মৌলসমূহ মৌলসমূহ পরিবর্তনশীল পরি পরিবর্তন পরিবর্তনশীল যোজনী ব্যবহার করে, যোজনীর যে ধর্ম, যোজনী ব্যবহার করে ব্যবহার করে বিক্রিয়ার জন্য বিক্রিয়ার জন্য ইজি অল্টারনেটিভ ওয়ে তৈরি করে, ইজি অল্টারনেটিভ ওয়ে তৈরি করে, ওয়ে তৈরি করে। মাঝখান দিয়ে কি হয়, একটা প্রসেস হিসেবে আমার যে মাঝখান দিয়ে একটা টেম্পোরারি যৌগ তৈরি হয়, এটা হচ্ছে গিয়ে আমার মাঝখানে যে টেম্পোরারি যৌগটা, সেই টেম্পোরারি যৌগ, এই টেম্পোরারি যৌগটা তৈরি হয়। দেন এটা আবার হচ্ছে গিয়া যেই আমার মেইন যেই আমার প্রভাবক, মেইন প্রভাবকে আবার ফিরে যায়। তো এই গেল আমাদের প্রভাবক রূপে যে ক্রিয়া করে সেটা। তো তোমাদের শোষণ আর অধিশোষণের মধ্যে একটু পার্থক্য বুঝাই। ফার্স্টেই হচ্ছে গিয়া শোষণ, আরেকটা হচ্ছে গিয়া অধিশোষণ। তো শোষণকে বলে হচ্ছে গিয়া অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন। বানান ঠিক হয়নি, লেখা সুন্দর হয়নি, আমি আবার লিখি। এটা হচ্ছে গিয়া অ্যাবজর্পশন, এন্ড এটা হচ্ছে গিয়া অ্যাডসর্পশন, অ্যাডসর্পশন। তো এখানে কি হবে, আমার ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে যায়, মানে হইলো ধরো আমার এরকম একটা এরকম একটা মৌল আছে বা একটা এরিয়া আছে, সারফেস এরিয়া। তো এটার ভিতরে হচ্ছে গিয়া আমার পার্টিকেল গুলা বা এলিমেন্ট গুলা এভাবে ভিতরে শোষিত হয়ে যাবে, ভিতরে চলে যাবে। এন্ড অ্যাবজর্পশনে কি থাকবে, এটা গায়ে লেগে যাবে, গায়ে লেগে যায়। তো গায়ে লেগে যায় মানে কি, ধরো এরকম একটা আছে কোন একটা এলিমেন্ট, এটার গায়ে হচ্ছে গিয়ে এরকম ভাবে এলিমেন্ট গুলা লাইগা থাকবে।
And ঘষার কারণে এই যে ঘষাঘষি যে এখানে এই এরকম যে সংঘর্ষগুলো হবে লাইগা থাকার কারণে, সেগুলোর কারণে বন্ডটাও বন্ডও উইক হয়ে যাবে, উইক হয়ে যাবে, উইক হয়ে যাবে, এক সময় ভেঙে যাবে, ভাঙার পরে নতুন বন্ড তৈরি হবে। তো আসো এবার আমরা হচ্ছে গিয়া যে পিরিয়ডিক প্রপার্টিস, মানে মেইনলি আমরা পিরিয়ডিক প্রপার্টিসে কি কি পড়া লাগে, মানে একটা মৌলের মধ্যে কি কি থাকে জেনারেলি, সেগুলো দেখি। পিরিয়ডিক প্রপার্টিস, তো এখানে আমার থাকে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ থাকে, আমার থাকে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, ব্যাসার্ধের পরে থাকতে হচ্ছে গিয়ে আয়োনাইজেশন পটেনশিয়াল, আয়োনাইজেশন পটেনশিয়াল, তারপর থাকে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, দেন থাকে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, তারপর থাকে হচ্ছে গিয়ে মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট। তো এখানে আমি ব্যাসার্ধটা দেখাই দিই, পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধের কয় ধরনের হতে পারে? তিন ধরনের। একটা হচ্ছে গিয়ে সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ এরকম থাকে অনেকটা, এই একটা সমযোজী যৌগ, এই একটা সমযোজী যৌগ, দুইটা ওভারল্যাপ করছে। তো এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ধরবো ডি, এন্ড সমযোজী ব্যাসার্ধ হবে আর ইজ ইকুয়ালস টু ডি/2। তো এটা হচ্ছে ওভারল্যাপিং করছে, তো এটা মেইনলি না। আরেকটা হচ্ছে গিয়ে ধাতব যৌগের ক্ষেত্রে যেটা ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ। তো ধাতব ব্যাসার্ধ কিরকম? ধাতব যৌগ দেখতে হচ্ছে গিয়ে এরকম, এই একটা, এই একটা, এভাবে মিলে থাকবে। এন্ড দুইটার যে কেন্দ্রের দূরত্ব এখানে আর ইজ ইকুয়ালস টু ডি/2, এটাও আমাদের ডি। এন্ড শেষে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এটা হচ্ছে গিয়া বা আন্তঃআণবিক দূরত্ব, এটা হচ্ছে গিয়া ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এটাকে আরেকটা বলে, এটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব, দুইটা অণুর মধ্যে যে দূরত্ব, এটাকেও এভাবে প্রকাশ করা যায়। তো ধরলাম এটা একটা সমযোজী অণু, এন্ড এটা আরেকটা সমযোজী অণু। তো এই দুইটার মধ্যে যে দূরত্ব, এই দুইটার, এটার কেন্দ্র থেকে, সরি, এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র যে দূরত্ব, এই দুইটার কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা, এটাই হচ্ছে, এটাকে যদি আমি ডি বলি, তাহলে এই আর ইজ ইকুয়ালস টু ডি/2। তো আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি রেডিয়াসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস থেকে মেটালিক রেডিয়াস বড়, and মানে ছোট, এন্ড মেটালিক রেডিয়াস থেকে কোভ্যালেন্ট রেডিয়াস আরো ছোট রেডিয়াসের ক্ষেত্রে। ওকে, তো নেক্সটে যাই আমি।